কিসের হাসিনা কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কি দেখা গেছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাসিনার বক্তব্য নিয়ে যা বললেন রুমিন ফারহানা। জানাবো হাসিনা সরকার পতনের এক দফা কিভাবে এসেছিল, জানালেন রাশেদ। জানাবো জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি, বললেন নাহিদ। এবং সর্বশেষে জানাবো শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন, প্রশ্ন জামায়াত আমিরের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। কিসের হাসিনা কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কি দেখা গেছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, কিসের হাসিনা কোথায় বক্তব্য দিয়েছে, তার চেহারা কি দেখা গেছে। মাঝে মধ্যে শুধু আওয়াজ টাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতার সৃষ্টি করা যায় কিনা, কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই তাদের এসব রাজনীতি গ্রহণ করবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী তাদের কোনো অনুশোচনা নেই, তারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমাও চায়নি। তাই এদেশে তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ মানুষ কখনো দেবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উকি ঝুঁকি দিতে পারে, চিৎকার চেঁচামেচি করতে পারে, তবে আমরা এসবকে আর গুরুত্ব দিচ্ছি না। হাসিনার বক্তব্য নিয়ে যা বললেন রুমিন ফারহানা। ভারতের নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে চলা আলোচনা নিয়ে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই রাজনৈতিকভাবে কিছুটা লাভবান হয়েছে। রুমিন ফারহানা বলেন, দুই দলই মোটামুটি বেনিফিটেড হয়েছে। আওয়ামী লীগ বেনিফিটেড হয়েছে কারণ এখন এই ইস্যুটা নিয়ে দেশ দুদিন ধরে উত্তাল হয়ে আছে, আর বিএনপি বেনিফিটেড হচ্ছে কারণ আমরা এখন ভয়াবহ গ্যাস সংকট নিয়ে কথা বলছি না। আমি সপ্তাহে 3 দিন গ্রামে থাকি, 12 থেকে 14 ঘন্টা গ্রামে বিদ্যুৎ থাকে না। তিনি বলেন, এরপর আছে জিনিসপত্রের অস্বাভাবিক দাম, এরপর আছে নানান ধরনের নাগরিক সমস্যা। এসব নিয়ে কোনো আলোচনা না করে আমরা এখন শেখ হাসিনাকে নিয়ে কথা বলছি। গত 2 বছরে শেখ হাসিনার অসংখ্য অডিও বা ফোনালাপ প্রকাশ হয়েছে বা ইচ্ছাকৃতভাবে প্রকাশ করা হয়েছে, সেটার সঙ্গে এই সংবাদ সম্মেলনের পার্থক্যটা কোথায়? আমি কিন্তু কোনো পার্থক্য পাইনি। শেখ হাসিনার অতীতের রাজনৈতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, 1996 সালে শেখ হাসিনা বলেছিলেন, যদি অতীতে কোনো ভুল হয়ে থাকে আমি ক্ষমা চাচ্ছি, একবার সুযোগ চাই। আমার যতদূর মনে পড়ে তিনি এভাবেই ভোট চেয়েছিলেন, কিন্তু এবার কেন সেই কথা বলছেন না। তিনি আরও বলেন, 5ই আগস্টের পর আওয়ামী লীগ দীর্ঘ সময় কোনো আওয়াজ তোলেনি। এরপর ধীরে ধীরে আওয়ামী লীগ সমর্থক কিছু সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমে কাজ করা ব্যক্তিরা বিভিন্নভাবে কথা বলা শুরু করেন, আর সেই আলোচনা জোরালো হতে থাকেন তখনই যখন দেখা গেল বাংলাদেশে গত 2 বছরে কোনো সরকারি এক বিন্দু পরিমাণ সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি। প্রসঙ্গত বুধবার সন্ধ্যায় ভারতের নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে আলোচক হিসেবে তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানও যুক্ত ছিলেন। হাসিনা সরকার পতনের এক দফা কিভাবে এসেছিল, জানালেন রাশেদ। 2024 সালের 5ই আগস্ট এক দফা আন্দোলনের ঘোষণার মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপট কিভাবে তৈরি হয়েছিল, এই বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। বিষয়টি নিয়ে শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি লেখেন, জুলাই গণহত্যার 3য় দিন 18 জুলাই অসংখ্য মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সন্ধ্যার কাছাকাছি সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আহনফ সাইদ খান আমাকে কল করে বলে, ভাই, বিএনপি সহ সব রাজনৈতিক দলকে মাঠে নামতে হবে, এবার সরকার পতনের আন্দোলনের দিকে যেতে হবে, এক হত্যার পরে আর কোটা সংস্কার আন্দোলন হতে পারে না। এই নেতা বলেন, তার আগে আন্দোলন চলাকালীন আমি আসিফ মাহমুদকে জানিয়ে রেখেছিলাম, বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর পুরোপুরি সমর্থন ও ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের ইতোমধ্যে আন্দোলনে অংশগ্রহণ আছে। যে কোনো ধরনের রাজনৈতিক সহযোগিতা বা সমর্থন লাগলে সেটা আমি অ্যারেঞ্জ করতে পারবো। তখন আসিফ মাহমুদ আমাকে বলেন, ভাই, আমি কখন কোথায় থাকি বলা যায় না, আপনার সঙ্গে আহনাফ যোগাযোগ রাখবে।
লাগবে। সেই সূত্র ধরেই আহনাব আমার সঙ্গে যোগাযোগ করে। রাশেদ আরও বলেন, আমি আহনাবকে তখন জিজ্ঞেস করি, এটা কি শুধু তোমার না আসিফদের কথা? আহনাব তখন আমাকে জানায়, এটা আমাদের কথা, আসিফের কথা। আমি বলি, তাহলে কিন্তু তোমাদের এক দফার দিকে যেতে হবে। আহনাব আমাকে জানায়, এই হত্যার একমাত্র প্রতিশোধ শেখ হাসিনার পতন। আপনি আস্থা রাখেন, এক দফার ঘোষণা আসবেই। এরপর আমি এ বিষয়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে বলি, ছাত্ররা তো বিএনপি সহ সব দলকে মাঠে নেমে যেতে বলে, তারা এক দফার ঘোষণা দেবে। তখন জনাব সালাউদ্দিন আহমেদ আমাকে বলে, দেখো, এত হত্যার পরে তো কোটা সংস্কার আন্দোলন আর করা যায় না। তারা সত্যি এক দফার ঘোষণা দিলে এবার বিএনপি শেষ লড়াইটা লড়বে। তিনি বলেন, আমি তাকে বলি আস্থা রাখেন, এক দফা আসবেই। তারপর তিনি বিএনপির শেষ সময়কার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলে সরকার পতনের নেপথ্যের সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেন। হ্যাঁ, এটা জুলাইয়ের ইতিহাস। ছাত্র জনতার আন্দোলনের রাজনৈতিক সমন্বয়ে ছাত্র নেতাদের আহ্বানে বিএনপি করেছে। ইতিহাস স্বীকার করতে কষ্ট হলেও এটাই জুলাইয়ের নেপথ্যের ইতিহাস। জুলাই গণ অভ্যুত্থান শেষ হয়নি, বললেন নাহিদ। গোড়ায় রূপান্তর না এলে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের বাসভবনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এক চিত্র প্রদর্শনীতে গিয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, যদি কাঠামোগত সংস্কার না করা হয় এ সরকারও স্বৈরাচারী হবে। তাদের ভেতর সেই প্রবণতা আছে। এ সরকারকে বলবো, দ্রুত সময়ের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সকল দাবি যদি তারা বাস্তবায়ন না করে তাদের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে না। এনসিপির আহ্বায়ক বলেন, আমরা এটা আগেই বলেছি, এই কাঠামো, এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে না যদি গোড়ায় আমরা পরিবর্তন না করি, মৌলিক পরিবর্তন না করি। এটা কোনো ব্যক্তি প্রধানের, সরকার প্রধানের ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে রাষ্ট্র পরিচালিত হয় না। তিনি বলেন, আজকে আমরা 7ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর উদযাপন করলাম। এবছর সেই জুলাই গণঅভ্যুত্থানের 2য় বার্ষিকী উপলক্ষে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে একটি আয়োজন করা হয়েছে। নাহিদ বলেন, আমরা আজকের এই জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী দেখেছি, যেটা জুলাই এখনো শেষ হয় নাই এবং সত্যিকার অর্থেই জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি। পুরো চিত্র প্রদর্শনীতে সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পুরো বাংলাদেশের রাষ্ট্র প্রকল্প 1947 সালের আজাদির লড়াই থেকে 1971-এর মহান মুক্তিযুদ্ধ এবং 2024-এর গণঅভ্যুত্থান পর্যন্ত বাংলাদেশে যে ঘাত প্রতিঘাত, স্বৈরতন্ত্র, বাকশাল, ফ্যাসিবাদ সবকিছুকে আক্রমণ করে যে জুলাই গণঅভ্যুত্থান নতুন মুক্তি এনে দিল এই দেশের মানুষকে, জনগণকে, আমরা আলোকচিত্রের মাধ্যমে সেই জিনিসটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তিনি বলেন, আরও গুরুত্বপূর্ণ একটি বার্তা এই চিত্র প্রদর্শনী থেকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা হচ্ছে রাষ্ট্র সংস্কার, এবং যেটা আমরা গণভোটে হ্যাঁ ভোট দিয়েছি, সেই হ্যাঁ ভোট আমাদের থেকে চুরি করে নিয়ে যাওয়া হলো, কেড়ে নিল এই সরকার। কিন্তু আমাদের যে অঙ্গীকার, জুলাইয়ের অঙ্গীকার হচ্ছে সংবিধান সংস্কার করা, রাষ্ট্র কাঠামোর আমল সংস্কার করা। তো সেই লড়াইটা এখন আসলে রয়ে গিয়েছে। আমাদের আজকে চিত্র প্রদর্শনীর বার্তাটা হচ্ছে এটাই যে জুলাই গণঅভ্যুত্থানকে আমরা যদি ধরে রাখতে চাই, তাহলে তার যে আকাঙ্ক্ষা রাষ্ট্র কাঠামোর আমল সংস্কারের, সেই লড়াইটা আমরা এখনো চালিয়ে যাচ্ছি। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, এ সরকার নির্বাচিত হয়েছে, তারা 2টা ভোটে অংশগ্রহণ করেছে, কিন্তু একটা ভোটের ফলাফল তারা মানে নাই। আপনারা জানেন, গণভোটের গণরায়ের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে। তিনি বলেন, এবারে যে সরকারিভাবে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন হলো, আপনারা দেখেছেন সারা দেশে সেটার কি পরিস্থিতি। ইতিহাস বিকৃতি থেকে শুরু করে দলীয়করণ এবং সবকিছুই সেখানে আপনারা দেখবেন। কোনো ধরনের সার্বজনীন বক্তব্য নেই। অন্তর্ভুক্তিমূলক যে বাংলাদেশ, জুলাই যে সবার, সেই বার্তাটা তারা দিচ্ছে না। তারা সবকিছুকে দলীয়করণ করছে। স্থানীয় সরকার প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় পদ পদবি যেরকম দলীয়করণ করছে, একইভাবে ইতিহাসকে তারা দলীয়করণ করার চেষ্টা করছে, যেভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে দলীয়করণ করার চেষ্টা করেছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন, প্রশ্ন জামায়াত আমিরের। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার উদ্যোগী হয়ে কেন ফিরিয়ে আনছে না, সে প্রশ্ন তুলেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে আসার উপযুক্ত, কারণ এই দেশের রাজনীতি তারাই হত্যা করেছে। তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, অসংখ্য মায়ের বুক খালি করেছিল, অসংখ্য মানুষ গুম হয়েছিল। শেখ হাসিনা প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নে জামায়াতের আমির বলেন, বন্দি বিনিময় চুক্তি বিদ্যমান থাকা অবস্থায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন, সরকার কেন নিজ দায়িত্বে ফিরিয়ে আনছে না।
বরং তিনি কেন বলছেন আমি ঢুকে যাব, এটা সরকার ভালো বলতে পারবে। আপনি এই প্রশ্ন সরকারের কোনো মন্ত্রী এলে তাদেরকে বলবেন। আপনার মতো আমাদেরও দাবি সরকারের নিজ দায়িত্বে তাকে আনা উচিত। তার বিরুদ্ধে যে রায় হয়েছে সেটার বিচারিক প্রক্রিয়া আপেক্ষমান, সেগুলো তাকে ফেস করতে দেওয়া উচিত। তবে আমরা এ কথা সবসময় বলে থাকি, বিচার হবে ন্যায্যতার ভিত্তিতে, অন্যায্য কোনো বিচার চাই না। তিনি বলেন, গুম হওয়া মানুষের সকলে ফিরে আসেনি এখনো। এই অবস্থায় আওয়ামী লীগ আবার রাজনীতিতে চলে আসবে যে কোনো খোলস বদলিয়ে। এটা জাতির জন্য দুঃখজনক। বরং প্রতি মুহূর্তে তাদের উস্কানি অব্যাহত আছে। এরকম একটি দল যারা খুন করলো, গুম করলো, একটি জেনারেশনের বিরুদ্ধে গেল, তারা আবার কোনো ধরনের অনুশোচনা ছাড়া শুধু দল ভারী করার জন্য আমি তাদেরকে দলে নিব, এটা খুবই অন্যায়, জঘন্য অপরাধ। এটা যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে হত্যা সহিংসতার বিষয়ে বিরোধী দলীয় নেতা বলেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব সরকারি দলের। এক্ষেত্রে সরকারি দলকেই পদক্ষেপ নিতে হবে। তবে দীর্ঘদিন ধরে দেখেছি ক্ষমতাসীনদের দিক থেকেই ভায়োলেন্স শুরু হয়। রাজনীতিতে আসলে শারীরিক ব্যায়ামের জায়গা নেই। বাংলাদেশের জন্মলগ্ন থেকে আমরা দেখে আসছি রাজনীতিতে মার্শাল পাওয়ারের এক্সারসাইজ। এটা কোনো আমলে যুক্তি হয়নি, কারো আমলেই মুক্ত হয়নি। গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, এখনও মিডিয়া পুরোপুরি স্বাধীন আপনারা বলতেও পারবেন না। সকল সরকার চিৎকার দিয়েছে মিডিয়া সম্পূর্ণ স্বাধীন। আমি একবারও বিশ্বাস করিনি, এখনও বিশ্বাস করি না। তবে স্বাধীন হওয়া প্রয়োজন। জামায়াতের আমির বলেন, গ্যাস বিদ্যুৎ ইস্যুতে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। স্বয়ং স্পিকারও বলেছেন, আমার জায়গায় বিদ্যুৎ নেই। গেল 2 মাস ধরে ভুতুরে বিল আসা শুরু হয়েছে, আপনি বিদ্যুৎ দিলেন না, আবার বিল হয়ে গেল 2 গুণ। এটা নিয়ে যারা কথা বলছে তাদেরকে আবার মন্ত্রণালয় থেকে হুমকিও দেওয়া হয়েছে। এমন কেন করেন? এটা তো হওয়া উচিত না। জামায়াতের আমির এই সময় আরো বলেন, সরকারি দলের পারফরমেন্সে জনগণ বিবেচনায় নিবে। 5 বছর দেশ চালাবে, 5 বছর বিরোধী দলেরও 5 বছর। এখন সরকার ব্যর্থ না সফল, তার সরকারি দল বলুক, আর জনগণ তো বলছেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।